আচ্ছা আমরা শুরু করি। ক্রিয়েটিং, অল্টারিং এন্ড ড্রপিং এ ডেটাবেস। আমরা দেখব একটা ডাটাবেস কিভাবে ক্রিয়েট করতে হয়। অল্টারিং মিন্স হচ্ছে একটা ডাটাবেস ক্রিয়েট করার পরে সেটাকে যদি কোনো পরিবর্তন, সাপোজ আপনি নামটা চেঞ্জ করতে চান, এটা হচ্ছে অল্টারিং। ড্রপিং দ্যাট মিন্স আপনি যদি সেটাকে ডিলিট করতে চান, ডাটাবেসটা ক্রিয়েট করছেন আপনি এখন ডাটাবেসটা রাখতে চাচ্ছেন না, ডিলিট করে দেবেন, দ্যাট মিন্স ড্রপিং। তো এই কাজগুলি যদি আপনি করতে চান তাহলে আমরা কিভাবে করব সেই বিষয়টা নিয়ে হচ্ছে আমরা আজকে আলোচনা করব। নেক্সটে যাচ্ছি। আচ্ছা, টু ক্রিয়েট দ্য ডেটাবেস গ্রাফিক্যালি। একটা ডাটাবেস আপনি দুইভাবে ক্রিয়েট করতে পারেন, একটা হচ্ছে গ্রাফিক্যালি করতে পারেন আর একটা হচ্ছে আপনি সিনট্যাক্স লিখেও করতে পারেন। তো প্রথমে আমরা দেখব ডাটাবেস, আমরা একটা ডাটাবেস গ্রাফিক্যালি কিভাবে ক্রিয়েট করা যায় সেই জিনিসটা দেখব। এখানে একটা স্টেপ দেওয়া আছে। রাইট ক্লিক অন database folder in the object explorer, select new database. In the new database dialog box, enter the database name and click OK. খুবই সিম্পল স্টেপ। আমরা এখন SQL সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিওতে ঢুকবো। লগ ইন করতেছি, জাস্ট কানেক্ট করতেছি ডাটাবেসের সাথে। দেখেন আমরা এখন ডাটাবেস ক্রিয়েট করব। এটা হচ্ছে ডাটাবেস ফোল্ডার। রাইট ক্লিক করলাম, একদম প্রথমেই দেখেন একটা অপশন আছে নিউ ডেটাবেস, আমি এটাতে ক্লিক করব। এটা হচ্ছে নিউ ডেটাবেস ডায়ালগ বক্স। আপনি জাস্ট এখানে ডাটাবেসের নামটা লিখবেন। মাই টেস্ট ডিবি। আমরা আমাদের ডাটাবেসের নাম দিলাম হচ্ছে মাই টেস্ট ডিবি, এইটুকুই। এরপর হচ্ছে জাস্ট ওকে। দেখেন এই যে মাই টেস্ট ডিবি ডাটাবেস ক্রিয়েট হয়ে গেল। তো এখন এখানে জাস্ট ডাটাবেস, কোনো টেবিল বা ভিউজ আদার্স কিছু এগুলি নেই, জাস্ট ডাটাবেস ক্রিয়েট করা হয়েছে। এটুকুর মধ্যে কোনো কোশ্চেন আছে আপনাদের? আমরা জাস্ট একটা ডাটাবেস ক্রিয়েট করব। না ভাই, এটা তো অটো বাই ডিফল্ট। হ্যাঁ, আমরা গ্রাফিক্যাল মোডে একটা ডাটাবেস ক্রিয়েট করলাম। আচ্ছা, হ্যাঁ, এটা ডাটাবেস লোকেশন তো বাই ডিফল্ট হয়েছে, তাই না? হ্যাঁ, বাই ডিফল্ট হচ্ছে। আচ্ছা, টু ক্রিয়েট দ্য ডাটাবেস ইউজিং এ কোয়েরি। আমরা এখন কোয়েরি লিখে একটা ডাটাবেস ক্রিয়েট করব। তো প্রথমে কোয়েরি লেখার জন্য আমরা এই যে নিউ কোয়েরি উইন্ডো ওপেন করব। ক্রিয়েট ডাটাবেস মাই টেস্ট ডিবি 2 দিলাম, কারণ হচ্ছে আমি অলরেডি টেস্ট ডিবি একটা ক্রিয়েট করছি। আমি সেম নেমে যদি আরেকটা দেই তাহলে নেবে না। এসকিউএল সার্ভারে কোনো স্টেটমেন্ট কমপ্লিট হওয়ার পরে হচ্ছে গো দিতে হয়, এটা একটা, তো গোটা অপশনাল, না দিলেও কাজ করবে। এক্সিকিউট করতেছি, কমান্ড কমপ্লিটেড সাকসেসফুলি। এখন যদি আমরা এটা রিফ্রেশ করি, এই যে দেখেন মাই টেস্ট ডিবি 2, দ্যাট মিন্স
এই যে আমরা সিনট্যাক্স লিখে যে ডাটাবেসটা ক্রিয়েট করলাম এটা হচ্ছে সেটা। ওকে, আচ্ছা। টু অল্টার এ ডেটাবেস নেম অন ইটস ক্রিয়েটেড, আপনি একটা ডাটাবেস ক্রিয়েট করে ফেলছেন, এখন আপনি চাচ্ছেন ডাটাবেসের নামটা চেঞ্জ করতে। তো সেটা কি হবে, সেই অপশনগুলি এখানে দেওয়া আছে। আমরা সিনট্যাক্স লিখে করব প্রথমে এটা। দেখেন নিচে একটা এক্সাম্পল, টু অল্টার এ ডেটাবেস নেম অন ইটস ক্রিয়েটেড, এটা একটা অপশন। আরেকটা নিচে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে আপনার এসপি ইউজ করে। তো আমরা দেখি প্রথমে সিনট্যাক্স ইউজ করে কিভাবে করতে হয় সেটা দেখি। অল্টার ডেটাবেস নেম, যেটা ডেটাবেসের নামটা আমরা চেঞ্জ করব সেটা। দেন হচ্ছে মডিফাই, হচ্ছে মডিফাই। কি মডিফাই করব আমরা, হচ্ছে নেম মডিফাই করব, নেম। তো নেম সমান সমান নিউ ডাটাবেসের নাম। ডাটাবেস নেম, নিউ ডাটাবেস নেম, ঠিক আছে না? আর আপনি নতুন যে নামটা দিতে চাচ্ছেন সেটা, ঠিক আছে। তো আমরা এটা একটু ট্রাই করে দেখি। সাপোজ এটাই দিলাম। এখানে আমরা নতুন নামটা দেব, সাপোজ 02 দিলাম। দেখেন আগে ছিল টেস্ট জিবি জাস্ট এইভাবে 2, এখন আমি দিচ্ছি হচ্ছে 02। The database name has been changed, set, মানে এই নামটা হচ্ছে সেট হয়ে গেছে। তো আমরা আগে এখানে এই নামটা ছিল, আমরা যদি রিফ্রেশ দেই নামটা কিন্তু এই নাম চলে আসছে। হ্যাঁ, বুঝতে পারছেন তো বিষয়টা? আচ্ছা, আমরা এই সিনট্যাক্সটা ব্যবহার করে ডাটাবেসের নাম পরিবর্তন করলাম। তো এটার অল্টারনেট আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে, আমার কথা কি শুনতে অসুবিধা হচ্ছে? না না, শোনা যাচ্ছে। আচ্ছা, আরেকটা অপশন, এটা হচ্ছে এসপি ইউজ করে। এসপি বলতে স্টোর প্রসিডিউর, এটা বিল্ট ইন স্টোর প্রসিডিউর বা সিস্টেমের স্টোর প্রসিডিউর ইউজ করেও আপনি সেটা করতে পারেন। সেটা কি হবে, ইএক্সইসি দিতে পারেন অথবা এক্সিকিউট লিখে এসপি আন্ডারস্কোর রিনেম ডিবি। এটা হচ্ছে একটা সিস্টেমের স্টোর প্রসিডিউর, এটা কারো তৈরি করা না। দ্যাট মিনস ইউজার ডিফাইন্ড কোনো স্টোর প্রসিডিউর না, এটা হচ্ছে সিস্টেমের এসপি আন্ডারস্কোর রিনেম ডিবি। এটা আপনার যে কোনো ডাটাবেসে আপনি এই স্টোর প্রসিডিউরটা পাবেন। তো এইখানে আপনার দুইটা প্যারামিটার আছে, একটা হচ্ছে ওল্ড ডাটাবেস নেম, আরেকটা হচ্ছে নিউ ডাটাবেস নেম, দেন হচ্ছে গো। তো আমরা এই এক্সাম্পলটা আবার ট্রাই করে দেখি। আমার ওল্ড ডাটাবেস নেম হচ্ছে এটা, আমার নিউ ডাটাবেস নেম সাপোজ এটা। মানে আমার আগে যেই নাম ছিল সেই নামেই নিয়ে আসবো, ঠিক আছে। এক্সিকিউট করলাম। The database name mytestdb2 has been set. এই যে এই নামটা আমরা পরিবর্তন করছি, যদি আমরা রিফ্রেশ দিই তাহলে আবার দেখতে পারবো এটা।
চলে আসছে না আবার আগের নামে? দ্যাট মিন্স আমরা ডাটাবেসের নামটা পরিবর্তন করলাম। সো আমরা দুইটা এক্সাম্পলই অ্যাপ্লাই করে দেখলাম। আমরা নেক্সটে যাই। টু ডিলিট অর ড্রপ এ ডেটাবেস, আমরা যদি একটা ডাটাবেস ক্রিয়েট, হ্যাঁ বলেন সাইদুল ভাই, আমার একটা কোশ্চেন আছে এখানে। হ্যাঁ বলেন। আমরা একটা ডাটাবেস ক্রিয়েট করি, সেখানে আমরা টেবিল ক্রিয়েট করি, স্টেট প্রসিডিউর লিখি, কিন্তু পরবর্তীতে সেই ডাটাবেসের নামটা পরিবর্তন করার কি কোনো দরকার পড়ে কোনো কারণে? করতে পারে, এটা ডিপেন্ড করে। যদি আপনার কখনো প্রয়োজন হয় আপনি ডাটাবেসের নাম চেঞ্জ করবেন, আপনাকে অপশনটা তো জানতে হবে। না, এখন ডাটাবেসের নামটা চেঞ্জ করলে তো আমার তাহলে ভিতরে আপনার যত জায়গায় কাজ করছে সব জায়গাতে তো ডাটাবেসের নাম চেঞ্জ করা লাগবে আমার, তাই না? এটা আপনি একটু আমি যখন একটা অ্যাপ্লিকেশন তৈরি করব, আমার একটা কথা আছে, জায়গা ডাটাবেসটা মূলত আমরা চেঞ্জ করি ব্যাকআপ রাখার জন্য, মূলত ব্যাকআপ রাখার জন্য। কিন্তু আদারওয়াইজ তোমার মনে করো যে ডাটাবেস রিনেম করলে তোমার মনে করো যে ভিতরের যে সব জিনিস চেঞ্জ করতে হবে তা না, কিন্তু হ্যাঁ, কিন্তু আমার প্রশ্নটা এখানে না, ব্যাকআপ তো অন্য জিনিস। ওই প্রশ্নটা তুমি বুঝতে পারো না। বিষয়টা হচ্ছে আমি একটা অ্যাপ্লিকেশন তৈরি করলাম, আমি একটা অ্যাপ্লিকেশন রান করাবো, সেই ক্ষেত্রে আমার তো একটা মানে নাম দিয়ে আমি একটা ডাটাবেস তৈরি করলাম। পরবর্তীতে আমি যখন এই ডাটাবেসের নামটা পরিবর্তন করব, তাহলে আমার অ্যাপ্লিকেশনের মধ্যে এটা সব জায়গায় পরিবর্তন করতে হবে না? হ্যাঁ অবশ্যই। যদি আপনি কোনো জায়গাতে অ্যাপ্লিকেশনে ডাটাবেসের নাম দেন তাহলে তো লাগবে। তা সেটাই বলতেছি তো। আচ্ছা একটু খেয়াল করেন আমার কথাটা, একটু খেয়াল করেন। ডেটাবেসের নাম পরিবর্তন এটা খুব একটা রেয়ার কেস, বুঝতে পারছেন? এখন আপনি একটা অ্যাপ্লিকেশন এক্সিস্টিং আছে, এখানে ডাটাবেসের ব্যবহার আছে, আপনি যদি হুটার ডাটাবেসের নাম চেঞ্জ করেন তাহলে বিশাল প্রবলেম হয়ে যাবে, বুঝতে পারছেন কথাটা? সেটাই হ্যাঁ, ঠিক আছে। জি, আপনি তখনই ডাটাবেসের নামটা পরিবর্তন করবেন যখন কোনো প্রয়োজন আসবে, ঠিক আছে? সেই প্রয়োজনটা কিভাবে আসতে পারে এটা রেয়ারলি, এটা ডিপেন্ড করে। এখন আপনার অ্যাপ্লিকেশনে হয়তো আপনি আপনার ইচ্ছা আপনি ডাটাবেসের নামটা চেঞ্জ করবেন, আপনি একটা অ্যাপ্রোপ্রিয়েট নাম দিতে চাচ্ছেন, মাত্র হয়তো অ্যাপ্লিকেশনটা শুরুই করছেন, হ্যাঁ আপনি মাত্র অ্যাপ্লিকেশন শুরু করছেন, আপনি ডাটাবেসের একটা নাম দিছিলেন, হয়তো প্রজেক্টের নামের সাথে মিলে এখন আপনি ডাটাবেসের নামটা দিতে যাচ্ছেন। আগে যেটা দিছিলেন ওইটা এখন আপনার কাছে অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে না, নতুন করে আপনি প্রজেক্টের নামের সাথে মিলে ডাটাবেসের নামটা দিবেন। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন? আপনি এখানে ডাটাবেসের নাম চেঞ্জ করলে আপনার প্রজেক্টেও কিন্তু কনফিগ ফাইলে বা যেখান থেকে ডাটাবেসের নাম আপনি প্রোভাইড করছেন সেখান থেকে কিন্তু ডাটাবেসের নাম চেঞ্জ করতে হবে, ঠিক আছে? শুধু তাই না, এই ডাটাবেসকে দুনিয়ার যত জায়গা থেকে কল করা হয়েছে সব জায়গায় আবার এই ডাটাবেসের নাম অ্যাপ্লাই করতে হবে, ওই নতুন ডাটাবেসের নাম প্রোভাইড করতে হবে, বুঝা গেছে বিষয়টা? তো সেটা রেয়ার কেস, সেটা আপনি বুঝবেন আপনার প্রয়োজন আছে কিনা, প্রয়োজন না থাকলে আপনি ডাটাবেসের নাম চেঞ্জ করবেন না, ঠিক আছে? ওকে, এটাই হচ্ছে কথা। আর অপশনটা আপনাকে জানা থাকতে হবে, যেহেতু আপনি ডাটাবেসের ক্লাস করতেছেন, আমরা ডাটাবেস নিয়ে টুকটাক সব বিষয়ে আলোচনা করব, তো আপনাকে প্রত্যেকটা অপশন আপনাকে জানা থাকতে হবে। আপনার লাইফে কখনো প্রয়োজন পড়তেও পারে যে ডাটাবেসের নামটা পরিবর্তন করতে হবে। এই আচ্ছা, আমরা নেক্সটে যাচ্ছি। ডিলিট অর ড্রপ ডেটাবেস। আচ্ছা, আমরা যদি একটা ডাটাবেস ডিলিট করি, অ্যাকচুয়ালি ডাটাবেস হচ্ছে ড্রপ করতে হয়, আর ডিলিট মিন্স হচ্ছে আমরা কোনো কিছু মুছে ফেলাই তো বুঝি। আপনি যদি ডাটাবেসটা ডিলিট করে দিতে চান বা মুছে ফেলতে চান তাহলে সেটা হচ্ছে, সেটার সিনট্যাক্সটা হচ্ছে ড্রপ ডেটাবেস, ডেটাবেস নেম, যে ডাটাবেসটা আপনি ড্রপ করতে চান। তো এখানে ডিলিটটা হচ্ছে ড্রপ, ল্যাঙ্গুয়েজটা হচ্ছে ড্রপ, ঠিক আছে? এটা একটু মনে রাখতে হবে। Dropping a database deletes the LDF and MDF file. এই LDF এবং MDF ফাইলটা কি? আমরা যখন একটা ডাটাবেস ক্রিয়েট করি তখন কি হয়?
এই ডাটাবেজের এগেইনস্টে দুটো ফাইল ক্রিয়েট হয়, সেই ফাইলগুলি হচ্ছে এলডিএফ ফাইল এবং এমডিএফ ফাইল। ঠিক আছে, আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি। দেখেন এই দুইটা ডাটাবেজ আমরা ক্রিয়েট করলাম। এখন এই ডাটাবেজের প্রপার্টিজটা দেখি। ফাইল, দেখেন mytestdb2.mdf mytestdb2_log.ldf, দ্যাট মিন্স এই দুইটা ফাইল এখানে জেনারেট হচ্ছে। আর এই ফাইলগুলি আছে কোথায়? এই হচ্ছে পাথ। ঠিক আছে, সি ড্রাইভ, প্রোগ্রাম ফাইল, মাইক্রোসফট এসকিউএল সার্ভার। আমি পাথটা কপি করে নেই, দেন আমি রান দেই। আচ্ছা, পেস্ট করলাম, কন্টিনিউ। দেখেন এখানে অন্যান্য ফাইলগুলিও আছে, যেমন mytestdb.mdf, mytestdb.ldf, এটা হচ্ছে লগ ফাইল অ্যাকচুয়ালি, mytestdb_log.ldf। আমরা যেহেতু দুইটা ডাটাবেস ক্রিয়েট করছি, দুইটার জন্যই আছে mytestdb2.mdf, mytestdb2_log.ldf। সো এগুলি হচ্ছে এমডিএফ ফাইল, এলডিএফ ফাইল, এই কথাটাই এখানে বলা হয়েছে। Dropping a database, delete the LDF and MDF file. আমরা যদি ডাটাবেসটা ডিলিট করি বা ড্রপ করি, তখন কিন্তু এই এলডিএফ ফাইল, এমডিএফ ফাইলগুলিও ডিলিট হয়ে যায়। তো এই জিনিসটা আমরা একটু চেক করে দেখি। স্লাইড থেকে আসি। আমরা প্রথমে হচ্ছে সিনট্যাক্স ইউজ করে হচ্ছে একটা ডাটাবেস ড্রপ করি। ড্রপ ডাটাবেস, ডাটাবেস নেম, কোন ডাটাবেসটা ড্রপ করব? আমরা পরে যে ডাটাবেসটা ক্রিয়েট করছিলাম সেটা, এইটা ড্রপ করব। এখানে একটা ব্যাপার আছে, আপনি যখন ডাটাবেসটা ড্রপ করবেন তখন যদি সেই ডাটাবেসটা ইউজিং অবস্থায় থাকে আপনি সেটা ড্রপ করতে পারবেন। দ্যাট মিন্স আমার যদি এখানে এই ডাটাবেসটাই ইউজ করা থাকে, এখন আমি ট্রাই করি এটা ড্রপ করার জন্য। cannot drop database mytestdb2 because it is currently in use। কারণ হচ্ছে এই ডাটাবেসটা বর্তমানে ইউজিং অবস্থায় আছে, এই যে ইউজিং অবস্থায় আছে। বা আপনি একটা ডাটাবেস এইভাবেও করতে পারেন। ধরেন আপনার এখানে অন্য একটা ডাটাবেস তো আছে, আমি যদি এই কমান্ডটা এক্সিকিউট করি ইউজ, এটা ইউজিং অবস্থায় চলে আসছে। এখন আমি যদি এটা ট্রাই করি ড্রপ করতে, ড্রপ হবে না। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? আমি ডাটাবেসটা অন্য একটা ডাটাবেস ইউজ করব, মাস্টার। এটা সিস্টেমের একটা ডাটাবেস মাস্টার। তো এই ডাটাবেসটা বর্তমানে ইউজ অবস্থায় আছে। এখন আমি ট্রাই করি ড্রপ করার জন্য, কমান্ড সাকসেসফুলি কমপ্লিটেড সাকসেসফুলি। দ্যাট মিন্স আমার mytestdb2 ডাটাবেসটা কিন্তু ড্রপ হয়ে গেল। এই যে এটা ড্রপ হয়ে গেল, এটা এখানে দেখাচ্ছে, কারণ আমি যদি এটা রিফ্রেশ দেই পরে আর দেখাবো। mytestdb2 এখন আর নাই। একই সাথে আমরা যদি আমাদের সেই লোকেশনে যাই,
দেখেন মাই টেস্ট ডিবি আছে, কিন্তু মাই টেস্ট ডিবি 2 আর নাই। দ্যাট মিন্স আমার এলডিএফ ফাইল সহ ডিলিট হয়ে গেছে। তো এই কথাটাই বলা হয়েছে, ড্রপিং এ ডেটাবেস ডিলিটস দ্য এলডিএফ এন্ড এমডিএফ ফাইল। তো এইটুকুর মধ্যে কোনো কনফিউশন আছে? আপনার মূলত এখানে জিনিসটা, যে বিষয়টা খেয়াল রাখতে হবে, দেখেন আপনারা ডাটাবেস নিয়ে কাজ করবেন, ডাটাবেস নিয়ে কাজ করতে গেলে এই কাজগুলি খুব সেন্সিটিভ। আপনি একটা ডাটাবেস ডিলিট করে ফেললেন, এটা কিন্তু একটা মারাত্মক মানে সেন্সিটিভ কাজ। আপনি মনে করতেছেন আমার এই ডাটাবেসটা দরকার নাই, আমি ডিলিট করে দিলাম, আসলে ওটা কিন্তু খুবই এসেনশিয়াল একটা ডাটাবেস ছিল। এরপরে মানে মাথায় বেরানো ছাড়া কোনো কথা, ঠিক আছে? সো আমরা যখন ডাটাবেস ডিলিট করব তখন এলডিএফ এমডিএফ ফাইল সহ মুছে যাবে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। আচ্ছা, ইউ ক্যান নট ড্রপ এ ডাটাবেস ইফ ইট ইজ কারেন্টলি ইন ইউজ। আমরা ওই জিনিসটা দেখলাম, যদি একটা ডাটাবেস ইউজিং অবস্থায় থাকে তাহলে আমরা সেটা ড্রপ করতে পারবো না। ইউ গেট অ্যান এরর stating cannot drop database name because it is currently in use. আমরা এই মেসেজটা দেখছি না, আমরা যখন ডাটাবেসটা ড্রপ করার চেষ্টা করছি, সাপোজ এই ডাটাবেসটা আমাদের প্রথম ডাটাবেসটা, আচ্ছা এইটা দিই, সাপোজ এই ডাটাবেসটা আমার ইউজিং অবস্থায় আছে এবং আমি এটাই ড্রপ করার চেষ্টা করি। এই যে আমার এরর মেসেজটা দিছে, ক্যান নট ড্রপ ডাটাবেস মাই টেস্ট ডিবি বিকজ ইট ইজ কারেন্টলি ইন ইউজ। You cannot drop a database if it is currently in use. You get an error stating cannot drop database is a database name because it is currently in use. যে আমরা এটা এইমাত্র দেখলাম। So if other users are connected, you need to put the database in single user mode. এটা আরেকটা অপশন, আপনি চাইলে ডাটাবেসটাকে সিঙ্গেল ইউজার মোডেও আনতে পারেন। কারণ এই ডাটাবেসের সাথে কে কে কানেক্টেড আছে আপনি এই মুহূর্তে জানেন। তো আপনি যদি একটা ডাটাবেসকে সিঙ্গেল ইউজার মোডে নিয়ে আসেন, দ্যাট মিনস অন্য যত ইউজার আছে তারা এই ডাটাবেস থেকে মানে আর কানেক্টেড থাকবে না আর কি, সমস্ত কানেকশন বিচ্ছিন্ন হয়ে এটা সিঙ্গেল ইউজার মোডে অটোমেটিক্যালি বের হবে। হ্যাঁ, ধরেন একজন একটা কোয়েরি রান করছে, সেই কোয়েরি রানিং অবস্থায় আপনি ডাটাবেসটা ডিলিট করে ফেললেন, তখন কি হবে? বা ডাটাবেসের কোনো কিছু চেঞ্জ করবে, তখন কি হবে? এই জন্য হচ্ছে ডাটাবেসকে সিঙ্গেল ইউজার মোডে নিয়ে নিতে হয়। অনেক সময় আপনার মানে অ্যাপ্লিকেশন থেকেও এটা বিচ্ছিন্ন হয়ে যায়। সিঙ্গেল ইউজার মোডে যখন আপনি আনবেন, যত ইউজার আছে সবাই ডিসকানেক্টেড হয়ে যাবে। এই কথাটাই এখানে বলা হয়েছে, দেখেন সো if other users are connected you need to put the database in single user mode and then drop the database. তো এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস। আমরা যেটা করলাম যে আমি হয়তো এটা ইউজিং ছিল, আমার তো এই ডাটাবেসটা অ্যাপ্লিকেশনের সাথে কানেক্টেড না, আমরা জাস্ট এটা টেস্ট করার জন্য তৈরি করলাম। সো আমি এইখানে ইউজিংটা চেঞ্জ করে দিয়ে আমি এটা ড্রপ করে দিতে পারবো, তা আমার জন্য সমস্যা না। কিন্তু আপনার একটা এক্সিস্টিং ডাটাবেস পুরানো, আপনার অ্যাপ্লিকেশনের সাথে এটা কানেক্টেড আছে, তখন আপনাকে এটা সিঙ্গেল ইউজার মোডে নিতে হবে। So if other users are connected, you need to put the database in single user mode. যদি ডাটাবেসের সাথে আরো অন্যান্য ইউজাররা কানেক্টেড থাকে তখন আপনাকে সিঙ্গেল ইউজার মোডে নিতে হবে, আদারওয়াইজ আপনি এটা ড্রপ করতে পারবেন না, ওই এররটাই চলে আসবে বারবার। আপনিও তো ইউজার চেঞ্জ করে দিচ্ছেন আপনার এখান থেকে, তারপরেও ওই এররটা আসবে। সেক্ষেত্রে আপনাকে এই যে সিঙ্গেল ইউজার মোডে নিতে হবে, দেন ড্রপ দ্য ডাটাবেস। তো সিঙ্গেল ইউজার মোডে নেওয়ার জন্য ডাটাবেসের আমাদের সিনট্যাক্স হচ্ছে অল্টার ডাটাবেস নেম that single user with rollback immediate. তো আমরা এটা টেস্ট করি, ডাটাবেসকে আমরা সিঙ্গেল ইউজার মোডে নেই।
আচ্ছা, আমরা হচ্ছে ডাটাবেসটাকে এখন সিঙ্গেল ইউজার মোডে নিব। কোনটা? এই যে মাই টেস্ট জিবি, এই ডাটাবেসটাকে আমরা সিঙ্গেল ইউজার মোডে নিব। তো সিঙ্গেল ইউজার মোডে নিলে আপনার এখানে একটা ওরা আইকন দেখাবে, তাতে করে আপনি বুঝতে পারবেন যে ডাটাবেসটা সিঙ্গেল ইউজার মোডে নিচ্ছে। তো এটা রিফ্রেশ করলেই দেখাবে। আচ্ছা, এখানে একটা আইকন দেখাচ্ছে প্লাস সিঙ্গেল ইউজার মোড লেখাটাও এখানে দেখাচ্ছে। সিঙ্গেল ইউজার মাই টেস্ট ডিবি পাশে একটা আইকন আছে এবং সিঙ্গেল ইউজার লেখা আছে। দ্যাট মিন্স ডাটাবেসটা এখন সিঙ্গেল ইউজার মোডে আছে। এখন আপনি এই ডাটাবেসটাকে আর ব্যবহার করতে পারবেন না, এটা একদমই একটা মানে ডিসকানেক্টেড অবস্থায় আছে। এখন চাইলে আপনি এই ডাটাবেসটাকে ড্রপ করে দিতে পারেন। তো দেখেন টেস্ট ডিবি, মাই টেস্ট ডিবি এই অবস্থায় ডাটাবেসটা ড্রপ করা যায় কিনা আমরা একটু দেখি। আচ্ছা, ক্যান নট ড্রপ ডাটাবেস বিকজ ইট ইজ কারেন্টলি ইউজ। এটা এখনো ইউজিং অবস্থায় আছে, এটাও আমাকে চেঞ্জ করতে হবে। সো সাইদুর ভাই একটা কোশ্চেন করতে পারি? হ্যাঁ, করেন। আচ্ছা, এই যে যেই আপনার ডাটাবেসটা সিঙ্গেল ইউজার মোডে এখন বর্তমানে আছে, এটা যদি আমার কোনো এক্সিস্টিং অ্যাপ্লিকেশনে রান করানো থাকে আর এই সিঙ্গেল ইউজারটা যদি এই অবস্থায় থাকে, তাহলে আবার অ্যাপ্লিকেশন কি রান করবে? না, মানে রান অ্যাপ্লিকেশন করবে যে বলতে এই জায়গায় ডাটা আপনি পাবেন না অ্যাপ্লিকেশন থেকে। ও আচ্ছা আচ্ছা, দ্যাট মিন্স ডিসকানেক্টেড, সে সবার কাছ থেকে এই ডাটাবেসের ডাটা আর কেউ অ্যাক্সেস করতে পারবে না, এই ডাটাবেসে কেউ কানেক্টই করতে পারবে না। ঠিক আছে, সিঙ্গেল ইউজার বলে আছে। তো এইখানে বেস্ট প্র্যাকটিসটা সিঙ্গেল ইউজার থেকে আবার কি মানে কানেক্ট করা সম্ভব? মানে সিঙ্গেল ইউজার করলাম, করার পর আবার আগের অবস্থায় নিয়ে যাওয়া? হ্যাঁ, নিয়ে যাওয়া যাবে, আবার আগের অবস্থায় নিয়ে যাওয়া যাবে। সেটা আমি দেখাচ্ছি। আচ্ছা, সেটা এখানে দেখাই। আগের অবস্থায় চলে গেছে ডাটাবেস। ঠিক আছে, তো আমরা এটাকে সিঙ্গেল ইউজার মোডে নিব। দেখেন আবার সিঙ্গেল ইউজার মোডে আসছে। এখন হচ্ছে আমরা ডাটাবেসটা ড্রপ করব। ড্রপ কমপ্লিট। তো আমরা স্লাইডে যাই। আমরা দেখেন এই জিনিসটাই। সো if other users connected you need to put database in single user mode and then drop. Then আমরা ড্রপটা করলাম। আর with rollback immediate option will rollback all incomplete transaction and close the connection to the database. মানে আপনি সিঙ্গেল ইউজার মোডে নেওয়ার পথে যদি কোনো ডাটাবেসের কোনো অপারেশন রানিং থাকে, এমন অপারেশন আছে 15-20 মিনিট লাগে কমপ্লিট হইতে, তো এটা হয়তো রানিং হয়েছে মাত্র 2 মিনিট বা 3 মিনিট, এর মধ্যে আপনি সিঙ্গেল ইউজার মোডে নিয়ে আসছেন, তখন ওই অপারেশনটা কি হবে? ওই অপারেশনটা ডিসকানেক্ট হয়ে যাবে এবং সেটা রোল ব্যাক হয়ে যাবে। যদি আমরা এই যে উইথ রোল ব্যাক ইমিডিয়েটটা যদি রাখি সাথে, আপনি উইথ রোল ব্যাক ইমিডিয়েট না দিয়েও সিঙ্গেল ইউজার মোডে নিতে পারেন। এটা আপনি বাদ দিয়েও সিঙ্গেল ইউজার মোডে নিতে পারেন, কিন্তু এটা থাকাটা হচ্ছে বেটার। বিশেষ করে বড় ডাটাবেস গুলিতে যেখানে অনেক ইউজার কানেক্টেড থাকে, আপনি জানেন না কোন ইউজার কি অপারেশন রান করতেছে, কখন কি করতেছে আপনি জানেন না। তো সেই অবস্থায় উইথ রোলব্যাক ইমিডিয়েট থাকাটা ভালো। তখন হচ্ছে কোনো রানিং প্রসেস যদি থাকে সেটা স্টপ হবে এবং এটা রোলব্যাক করে প্রিভিয়াস স্টেজে চলে যাবে। সো এটা হচ্ছে রোলব্যাক ইমিডিয়েট দেখার বিষয়, দেওয়ার মূল কারণ। তো এখানে আপনাদের কয়েকটা বিষয়ে খেয়াল রাখতে হবে ডাটাবেস ড্রপ করার সময়।
যেটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস, সেটা হচ্ছে প্রথমত ডাটাবেসটাকে আপনার ইউজারটা চেঞ্জ করতে হবে। এই যে আমি ইউজার মানে ইউজিংটা চেঞ্জ করতে হবে আর কি। ডাটাবেস ইউজিং অবস্থায় আপনি ড্রপ করতে পারবেন না এটা। সেকেন্ডলি হচ্ছে আপনাকে সিঙ্গেল ইউজার মোডে নিতে হবে ডাটাবেস ড্রপ করার সময়, যাতে করে এই ডাটাবেসের সাথে আর কোনো ইউজার কানেক্টেড না থাকে। দেন হচ্ছে ড্রপ। তো এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস আর কি। তো এইটুকু মোটামুটি ডাটাবেস নিয়ে কাজ। আচ্ছা, এইখানে আমরা দুইটা টেবিলের নাম দেখতেছি। নাও উই উইল ক্রিয়েট টিবিএল পারসন এন্ড টিবিএল জেন্ডার টেবল এন্ড এস্টাবলিশ প্রাইমারি কি এন্ড ফরেন কি কানেকশন। আমরা দুইটা টেবিল ক্রিয়েট করব। তো এই দুইটা টেবিলের মধ্যে কোনটা আগে ক্রিয়েট করব কোনটা পরে ক্রিয়েট করব কেউ বলতে পারবেন? আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? প্রাইমারি কিটা কি আগে হবে? হ্যালো, হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। প্রাইমারি কিটা কি আগে হবে? আপনি প্রাইমারিটা কিটা আগে হবে বলতে কি বোঝাচ্ছেন? না, ওই যে আমি যতটুকু মানে বুঝলাম সেটা হলো যে আমরা যখন টেবিল ক্রিয়েট করি, টেবিলের মধ্যে যে ফিল্ডের মধ্যে প্রাইমারি কি করি না একটা ফিল্ডকে, সেটাকে বোঝাচ্ছেন নাকি আপনি? আমি জাস্ট জিজ্ঞেস করছি। এখানে দেখেন আমরা কি করব এখন, উই উইল ক্রিয়েট টিবিএল পারসন এন্ড টিবিএল জেন্ডার, দুইটা টেবিল ক্রিয়েট করব এবং এস্টাবলিশ করব কি প্রাইমারি কি এন্ড ফরেন কি কনস্ট্রেন্টস। দ্যাট মিন্স দুইটা টেবিলের সাথে আমরা রেফারেন্স ক্রিয়েট করব। রেফারেন্সের মাধ্যমে দুইটা টেবিল একটা আরেকটার সাথে কানেক্টেড থাকে। তো সেক্ষেত্রে আমাকে দুটো টেবিল ক্রিয়েট করতে হবে। আমার দুটো টেবিলের মধ্যে কোন টেবিলটা আমরা আগে ক্রিয়েট করব কি বলতে পারবেন? হ্যালো সাইদুর ভাই। হ্যাঁ, কি অবস্থা? সাইদুর ভাই, ফোন আমার দিয়েছিলাম। মেশিন অনেক ডিস্টার্ব করতেছিল, এই মেশিনটা কেবল এখন এস্টাবলিশ হলো। তো আচ্ছা, দেখতে থাকেন। আপনার যেটা হচ্ছে যে ফরেন কি যেখানে থাকবে, যেটা থাকবে, হ্যাঁ, যেটাই ফরেন কি থাকবে সেটা তো পরে করতে হবে। আচ্ছা, এখানে কোনটাতে ফরেন কি থাকবে কোনটাতে প্রাইমারি কি থাকবে? আপনার এই আইডি কি, এই আইডিটা টিবিএল পারসন একটা, টিবিএল জেন্ডার, এই আইডি মানে কি জেন্ডার একটা, এই যে আইডি মানে কি এই পারসনের আইডিটা, জেন্ডার আইডির সাথে টিবিএল পারসন এই যে জেন্ডারের হচ্ছে রেফারেন্স হবে আর কি। সো এখানে অ্যাকচুয়ালি জেন্ডার টেবিলের আইডিটা হচ্ছে এখানে প্রাইমারি কি, আর এই টিবিএল পারসনের আইডিটা হচ্ছে এখানে প্রাইমারি কি। ঠিক আছে, আর জেন্ডার আইডিটা টিবিএল পারসন টেবিলের জেন্ডার আইডিটা হচ্ছে ফরেন কি। ঠিক আছে, আর এইটাতে কোনো ফরেন কি নাই, জেন্ডারে কোনো ফরেন কি নাই, এই হচ্ছে বিষয়। আমরা টেবিল দুটো ক্রিয়েট করি, এখানে আইডি, নেম, ইমেল, জেন্ডার আইডি, আর হচ্ছে জেন্ডারের মধ্যে হচ্ছে আইডি আর জেন্ডার। আমরা তাহলে টিবিএল জেন্ডারটা আগে করতে হবে, তারপরে টিবিএল এর পারসনটা করতে হবে। হ্যাঁ এক্স্যাক্টলি। আচ্ছা, আমরা টেস্টডিবি নামে একটা ডাটাবেস ক্রিয়েট করলাম। ইউজ টেস্টডিবি। এখন হচ্ছে টেবিল ক্রিয়েট করব, টিবিএল জেন্ডার। এখানে আইডি, ইন্টিজার, প্রাইমারি কি, হচ্ছে
gender name. Suppose worker 30. আচ্ছা আচ্ছা এইখানে সরাসরি এখান থেকেও আমি রেফারেন্সটা দিয়ে দিতে পারি। রেফারেন্স হচ্ছে আপনার ট্রিভিয়াল জেন্ডারের এই আইডির সাথে। তো এটা একটা অপশন। ইভেন আমি পরবর্তীতে চাইলেও আমি এই রেফারেন্সটা ক্রিয়েট করতে পারবো। আমরা প্রথম থেকে আসি, প্রথমে ক্রিয়েট টেস্ট জিবি এক্সিকিউট করলাম। অলরেডি এক্সিস্ট টেস্ট জিবি। আচ্ছা আমার এটা টেস্ট জিবি আছে, তাহলে আমি দিলাম টেস্ট জিবি 2। আমি টেস্ট জিবি 2 ক্রিয়েট করলাম, টেস্ট জিবি 2 ইউজ করলাম। এখন আমি জেন্ডার টেবিলটা ক্রিয়েট করলাম। পার্সন টেবিলও ক্রিয়েট করলাম। তো আমরা একটু চেক করি এই যে টেস্ট জিবি 2, এইখানে আমার টেবল দেখেন টিবিএল জেন্ডার আর টিবিএল পার্সন ক্রিয়েট হয়ে গেছে। আমি যদি এক্সপান্ড করি, কলামগুলি চেক করি, আমার এখানে দুইটা কলাম আছে, কি চেক করি, জাস্ট একটা প্রাইমারি কি আছে, কোনো কনস্ট্যান্ট নাই। তো এই হচ্ছে জেন্ডার টেবিল। পার্সন টেবিলে যাই, কলামগুলি চেক করি, আইডি, নেম, ইমেল, জেন্ডার, চারটা। আর এইখানে দেখেন গোল্ড কালারের একটা চাবি দেওয়া আছে, দ্যাট মিন্স হচ্ছে প্রাইমারি কি। আর এখানে সিলভার কালারের একটা চাবি দেওয়া আছে, দ্যাট মিন্স ফরেন কি। আর এখানে দেখেন পিকে দেওয়া আছে, এটারও মিন করতেছে হচ্ছে প্রাইমারি কি, পিকে। আর জেন্ডারের সাথে এফ কে দেওয়া আছে, এটাও মিন করতেছে হচ্ছে ফরেন কি, ঠিক আছে। তো সেই সাথে ইন্টিজার, নাল, আমরা নাল অ্যাকসেপ্ট করবে। বাকিগুলির সাথে দেখেন নেম, ডাটা টাইপ, নাল। নাল মিন্স হচ্ছে নাল অ্যাকসেপ্ট করবে, আর নট নাল থাকলে হচ্ছে নাল অ্যাকসেপ্ট করবে না। পিকের সাথে নট নাল দেওয়া আছে, দ্যাট মিন্স হচ্ছে নাল অ্যাকসেপ্ট করবে না। আমরা একটা কলামে যদি প্রাইমারি কি সেট করি, সেক্ষেত্রে ওই কলামে আর নাল অ্যাকসেপ্ট করবে না। বাট ফরেন কি সেট করলে সেখানে একটা নাল অ্যাকসেপ্ট করে বা একাধিক নাল অ্যাকসেপ্ট করে, ফরেন কিতে নাল অ্যাকসেপ্ট করে। সো আমাদের টেবিল ক্রিয়েশন কমপ্লিট।
তো পার্সন টেবিলে কি দুইটা কি তৈরি হয়েছে, একটা হচ্ছে পিকে একটা এফকে, প্রাইমারি কি ফরেন কি, দুইটা কি দেখাচ্ছে, কোনো কনস্ট্যান্ট নাই। সো আমাদের টেবিল ক্রিয়েশন কমপ্লিট। তো এখানে আমাদের টেবিল ক্রিয়েশনের যেই কাজ, দুটো টেবিল ক্রিয়েশন এবং ইস্টাবলিশ প্রাইমারি কি এন্ড ফরেন কি কনস্ট্যান্ট, এই কাজটা আমাদের কমপ্লিট হয়েছে। তো আমরা নেক্সটে যাব। The following statement creates TV। হ্যাঁ বলেন। সাদুর ভাই শুনতেছি, বলেন। বলছি যে জেন্ডারের ক্ষেত্রে যে ইন রেফারেন্স ইউজ করলাম, এটা শুধুমাত্র লিখবো কি ফরেন কির ক্ষেত্রে? হ্যাঁ, আপনার প্রশ্নটা বুঝি নাই, আরেকবার করেন। আমি বলছি যে এই যে টিবিএল পার্সনে যে জেন্ডার ইন্টিজার রেফারেন্স টিবিএল জেন্ডার আইডি লিখছি, এটা কি ফরেন কির ক্ষেত্রে ইউজ করতে হবে? হ্যাঁ, এটা শুধুমাত্র ফরেন কির ক্ষেত্রে। আর হ্যাঁ, আর আপনি যদি ফরেন কির আওতায় আনতে না চান তাতে সমস্যা নাই, তাদের শুধুমাত্র এইটুকু লিখবেন, এইটুকু। হ্যাঁ, বাকিটা দরকার নাই। আমি ওইটাও করে দেখাচ্ছি। আমি অ্যাকচুয়ালি দুইটা টেবিল আবার ড্রপ করে দেই। আচ্ছা, আমি কিন্তু ডিলিট করে দিচ্ছি। সাইদুর ভাই, হ্যাঁ সাইদুর ভাই আরেকটা কোশ্চেন। বলেন বলেন। ওই যে প্রাইমারি কি এবং ফরেন কির নামটা কি আমাদের ইচ্ছে মতো দেওয়া যায়? ওটা তো অটোমেটিক একটা নাম নিয়ে নিছে, ওইটা আমি আমাদের মতো করে দিই। দিতে পারবেন, সেটা আমি দেখাচ্ছি। তো আচ্ছা, সেটা আমি দেখাচ্ছি। আচ্ছা, সেক্ষেত্রে আমরা এই টেবিল দুইটা আবার জেনারেট করি। আমি গ্রাফিক্যালি টেবিলগুলি ডিলিট করতেছি। প্রথমে পার্সন টেবিলটা ডিলিট করলাম, তারপর হচ্ছে জেন্ডার টেবিল। জেন্ডার টেবিল অ্যাকচুয়ালি ডিলিট না করলেও চলে, পার্সন টেবিলটাই আবার জেনারেট করি, ক্রিয়েট করি। তো আমার দুইটা টেবিলই আবার চলে আসছে। এখন দেখেন, আমার পার্সন টেবিলে আগে ফরেন কি ছিল, এখন আর নাই। দ্যাট মিনস আমি ফরেন কি এখনো দেই নাই। ঠিক আছে, আমি এইভাবেই করে যাই, তাইলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ফরেন কি এখনো দেই নাই, আমি পরবর্তীতে গিয়ে ফরেন কি এস্টাবলিশ করি। তো এখানে পিকে মানে প্রাইমারি কি, এই যে ফার্স্ট আমার আইডি টেবিলের মধ্যে প্রাইমারি কি দেওয়া আসছে, যার জন্য হচ্ছে পিকে, আর এই যে চাবির চিহ্ন, আর বাকিগুলো অ্যাজ ইউজুয়াল কলাম, নেম, ইমেল, জেন্ডার, জাস্ট কলাম। আচ্ছা, এখানে সাদুর ভাই, এখানে জাস্ট একটা প্রাইমারি কি আছে। সাদুর ভাই, জি বলেন বলেন, শুনতেছি। সাদুর ভাই, ফরেন কি এবং প্রাইমারি কি, হ্যাঁ হ্যাঁ, এইটার ব্যাপারে আর একটু যদি ডিটেইলস আলোচনা করতেন। শুধুমাত্র ফরেন কি এবং হ্যাঁ, এটা আলোচনা করব। আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি, তো আমরা আলোচনা তখন করব। এখন শুধুমাত্র আমরা টেবিল ডিলিট, ক্রিয়েট এগুলি কিভাবে করতে হয় এটা দেখাচ্ছি। সামনে এগুলি আলোচনা করব। আচ্ছা আচ্ছা, the following statement creates a trivial gender table with ID and gender column। আমরা তো এটা করে ফেলছি অলরেডি। এই স্টেটমেন্টটা আছে ক্রিয়েট টেবিল না, মানে একটা টেবিল ক্রিয়েট করার যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা এখানে দেওয়া আছে, এবং একটা সিম্পল একটা টেবিল ক্রিয়েট করা হয়েছে টিবিএল জেন্ডার নামে। এই কথাটা এখানে বলা হয়েছে, the following statement creates trivial gender table with ID and gender column। এই জেন্ডার টেবিলে আমাদের দুইটা কলাম আছে, একটা হচ্ছে আইডি আর একটা হচ্ছে জেন্ডার। এই দুইটা কলাম আছে। আইডি কলাম ইজ দ্য প্রাইমারি কি কলাম। এই জেন্ডার টেবিলের আইডি কলামটা হচ্ছে প্রাইমারি কি কলাম। The primary key is used to uniquely identify each row in a table. Primary key does not allow nulls। আমরা যখন হচ্ছে একটা কলামকে প্রাইমারি কি করব, সেই কলামটা অবশ্যই ইউনিক থাকবে একটা টেবিলের মধ্যে। আপনি ওই কলামে কোনো ডুপ্লিকেট ভ্যালু ইনসার্ট করতে পারবেন না। তো এটা হচ্ছে আপনার প্রাইমারি কি কলামের একটা বৈশিষ্ট্য, যে আপনাকে অবশ্যই ইউনিক ভ্যালু এখানে প্রোভাইড করতে হবে। আর প্রাইমারি কি ডাজ নট অ্যালাউ নালস।
আপনার টেবিলের কোনো একটা কলাম যদি প্রাইমারি কি হয় তাহলে ওই কলামে কোনো নাল ভ্যালুও আপনি ইনসার্ট করতে পারবেন না। এটা হচ্ছে প্রাইমারি কি আপনার একটা বৈশিষ্ট্য। In trivial person table, gender ID is the foreign key referencing ID column in the gender trivial gender. Foreign key reference can be added graphically using SQL Server Management Studio or using Query. To create trivial person table graphically using SQL Server Management Studio. আমরা তো এখানে কি করছি, এই পার্সন টেবলটা আমরা কোয়েরি লিখেই ক্রিয়েট করছিলাম। তো এখন যেটা করব, আমরা কোয়েরি লিখে একটা টেবিল কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমরা দেখলাম। আমরা এখন গ্রাফিক্যালি একটা টেবিল কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখব। তো পার্সন টেবিলটা আমরা এখান থেকে ডিলিট করে দিই। সাইদুল ভাই, সেটে চার্জ নাই, বন্ধ হয়ে গেলে কিছু ই করেন না, কারেন্ট নাই কিন্তু। বুঝলাম না। কারেন্ট নাই তো, সেটেও চার্জ নাই, 3% আছে, বন্ধ হয়ে যেতে পারে আর কি। আপনি চেষ্টা করেন অন্যভাবে কানেক্ট করার জন্য। আমরা এখন হচ্ছে গ্রাফিক্যালি একটা টেবিল কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখব। তো এই হচ্ছে আমার ডাটাবেস TestDB2, তার আন্ডারে এই যে টেবল নামের একটা ফোল্ডার আছে যেখানে হচ্ছে আমার টেবিলগুলো থাকে। এই টেবিল ফোল্ডারের উপরে আমি রাইট ক্লিক করলাম, নিউ টেবল। তো এইখানে দেখেন আমি কলামের নামগুলি দেব। ফার্স্ট কলাম নেম, এখানে হচ্ছে আমার আইডি, এটা হচ্ছে আমার ইন্টিজার টাইপ ছিল। আমার সেকেন্ড কলাম নেম হচ্ছে রো নেম ছিল, কিন্তু টেবিলে আমার এটা কলাম নেম হবে। বার্কার 50 থাকবে, সমস্যা নেই। ইমেল 50 দিলাম। জেন্ডার দেখেন আমার 4টা কলামের নাম দেওয়া হয়েছে এবং তাদের ডাটা টাইপগুলি এখানে দেওয়া হয়েছে। আর এখানে নাল এলাও হবে কি হবে না সেটা। আর আমার এখানে আইডি কলামটা হবে হচ্ছে প্রাইমারি কি, যেহেতু এটারে আমরা প্রাইমারি কি করব, সো এখানে রাইট ক্লিক করলাম, এই যে সেট প্রাইমারি কি, প্রাইমারি কি বসে গেল। সো যেহেতু এটা প্রাইমারি কি, এটা নাল এলাও অ্যাকসেপ্ট করবে না, যার জন্য এখানে টিক চিহ্ন নাই। আর বাকিগুলি হচ্ছে আমি যদি টিক চিহ্ন উঠে দেই তাহলে নাল এলাও করবে না, আর যদি টিক চিহ্ন দেয়া থাকে দ্যাট মিন্স হচ্ছে সে নাল এলাও করবে। তো আমি টেবিলটা এখন সেভ করব। এখন আমরা টেবিলের নাম দেব trivial person। টেবিলটা ক্রিয়েট হয়ে গেছে কিন্তু এখানে দেখাচ্ছে না। আমি রিফ্রেশ করার পর দেখেন এখন চলে আসছে trivial person। তো আমরা টেবিল চাইলে এই যে এইভাবে সিনট্যাক্স লিখেও ক্রিয়েট করতে পারি, অথবা আমরা গ্রাফিক্যালি এখান থেকে ক্রিয়েট করতে পারি। SQL Server Management Studio ইউজ করি, দুইটা অপশনই আমাদের হাতে আছে। তো এই এক্সাম্পলটাই আমরা দেখলাম, গ্রাফিক্যালি আমরা একটা টেবিল ক্রিয়েট করব। আমরা নেক্সটে যাই। টু গ্রাফিক্যালি অ্যাড এ ফরেন কি রেফারেন্স। আমরা একটা ফরেন কি রেফারেন্স গ্রাফিক্যালি কিভাবে অ্যাড করব, এখানে দুটো স্টেপ দেওয়া আছে। রাইট ক্লিক trivial person table and select design। তারপরে হচ্ছে ইন দ্য টেবল ডিজাইন উইন্ডো রাইট ক্লিক অন দ্য জেন্ডার আইডি কলাম এন্ড সিলেক্ট রিলেশনশিপ। তো আমরা SQL Server Management Studio তে আসলাম। আমার প্রথম যে স্টেপ সেটা হচ্ছে এখানে রাইট ক্লিক করব, যেহেতু আমরা পারসন টেবিলে হচ্ছে আমরা ফরেন কিটা এস্টাবলিশ করব। সো রাইট ক্লিক
ডিজাইন ডিজাইনে কি করব, আমার এই দেখেন জেন্ডার নামে হচ্ছে আমার একটা কলাম আছে, এই কলামে হচ্ছে আমি ফরেন কি দেব। আমি রাইট ক্লিক করলাম, রিলেশনশিপে ক্লিক করলাম, অ্যাড করার পর দেখেন আমার যে কনস্ট্যান্টের নাম বা ফরেন কি কনস্ট্যান্টের নাম, এটা হচ্ছে সেই নামটা হবে এফকে টিবিএল পারসন, এটা হচ্ছে সেই নামটা হবে, মূলত হচ্ছে এইটা হচ্ছে সেই নামটা। আপনি চাইলে এখানে XYZ বসায় দিতে পারেন, মানে নামটা আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। তো এখন আমি যেহেতু এই দুইটার মধ্যে একটা রিলেশনশিপ হবে, তো আমার এখানে রিলেশনশিপটা ডিফাইন করে দিতে হবে আমি কোন টেবিলের কোন কলামের সাথে রিলেশনশিপটা হবে। মানে খেয়াল করেন এই যে টেবিল এন্ড কলাম স্পেসিফিকেশন, এই টেবিল এন্ড কলাম স্পেসিফিকেশনের আন্ডারে এখানে একটা বাটন আছে, তিনটা ডট দেয়া, আমি এখানে ক্লিক করলাম। সো আমার এখানে রিলেশনশিপ নেম, এটা হচ্ছে আমার রিলেশনশিপ নেম, আমি চাইলে এখান থেকে এটা পরিবর্তন করতে পারি। এটা হচ্ছে আমার প্রাইমারি কি টেবিল, যে টেবিলের সাথে আমি রিলেশনটা তৈরি করব, প্রাইমারি কি টেবিল। সো আমি হচ্ছে জেন্ডার টেবিলের সাথে রিলেশনশিপ তৈরি করব, আর এইখানে আমার জেন্ডার টেবিলের কোন কলামের সাথে রিলেশনশিপ তৈরি করব, আইডি কলামের সাথে। আর ফরেন কি হবে হচ্ছে আমার টিবিএল পারসন টেবিলের সাথে, এবং কোন কলামের সাথে, এই জেন্ডার কলামের সাথে। ঠিক আছে, দ্যাট মিন্স আমার জেন্ডার টেবিলে প্রাইমারি কি এর সাথে, আমার পারসন টেবিলের এই যে জেন্ডার কলামের সাথে, জেন্ডার টেবিলের আইডি কলামের সাথে হচ্ছে একটা রিলেশনশিপ হবে, এবং ফরেন কিটা বসবে আমার এই জেন্ডার কলামে, পারসন। তো এখন আমি ওকে দিলেই হচ্ছে আমার রিলেশনশিপটা কমপ্লিট হবে। ক্লোজ দিলাম, এখন আমি হচ্ছে সেভ দিই, বা এখান থেকে দিতে পারি। তো এখানে আমাকে একটা ওয়ার্নিং দিচ্ছে, দ্য ফলোইং টেবল উইল বি সেভ টু ইউর ডাটাবেস, ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ করতে চাচ্ছি, সেভ হয়ে গেল। এখন আমি যদি চেক করি, এই হচ্ছে আমার কলামগুলি, দেখেন ফরেন কি কলাম আমার বসে গেছে জেন্ডার টেবিলে। আমি যদি কি চেক করি, টিবিএল পারসন, এটা হচ্ছে আমার প্রাইমারি কি, আর এফকে টিবিএল পারসন সাথে আমি XYZ দিছিলাম, জাস্ট নাম পরিবর্তন করা যায় এটা দেখানোর জন্য, সো সেটাও আছে। সো এটা হচ্ছে আমরা গ্রাফিক্যালি হচ্ছে মানে ফরেন কি রিলেশনশিপ কিভাবে করা যায় সেই জিনিসটা আমরা দেখলাম। সো এই এক্সাম্পলটা, টু গ্রাফিক্যালি অ্যাড এ ফরেন কি রেফারেন্স। প্রথমে আমরা রাইট ক্লিক করছি টিবিএল পারসন টেবিলের উপর, তারপরে সিলেক্ট করছি ডিজাইন, তারপরে হচ্ছে ডিজাইন উইন্ডোতে রাইট ক্লিক করছি আমরা জেন্ডার, আমার কলামের নাম ছিল জেন্ডার, এই জেন্ডারের উপরে আমি রাইট ক্লিক করছি, তারপরে ক্লিক করছি হচ্ছে রিলেশনশিপ। সো এইটুকু আমরা দেখলাম। আচ্ছা, এটা পরের স্টেপটা যেটা আমরা অলরেডি কমপ্লিট করছি। ইন দা ফরেন কি রিলেশনশিপ উইন্ডো ক্লিক অ্যাড বাটন। এইখানে এই যে এখানে অ্যাড বাটন ক্লিক করার পরে আমার এই যে এফকে টিবিএল পারসন আন্ডারস্কোর টিবিএল জেন্ডার এই নামের হচ্ছে আমার ইয়েটা আসছে, একটা নেম জেনারেট হয়েছে আর কি, ফরেন কির কনস্ট্যান্টের নেমটা জেনারেট হয়েছে, এবং এই নেমের আন্ডারে আমরা এখানে স্পেসিফিকেশন গুলি চেঞ্জ করছি। ঠিক আছে, এই ডটে ক্লিক করার পর আমরা এখানে টেবিল সিলেক্ট করছি, কলাম সিলেক্ট করছি, দেন ফাইনালি হচ্ছে আমরা ওকে দিচ্ছি এবং এটা ক্লোজ করে দিচ্ছি। পরে সেভ দেওয়ার পরে আমার ফরেন কিটা বসে গেছে। তো এইটুকুর মধ্যে কারো কোনো কনফিউশন আছে?
শুনতে পাচ্ছেন আমার কথা? জি ভাই। ভাই কোনো কনফিউশন নেই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এটা থার্ড স্টেপটা, যেখানে হচ্ছে আমরা ওই যে টেবিলের নাম আর কলামের নাম আমরা সিলেক্ট করছিলাম। টেবিলের নাম, কলামের নাম। আচ্ছা, টু অ্যাড এ ফরেন কি রেফারেন্স ইউজিং এ কোয়েরি, আমরা এই সেম কাজটা গ্রাফিক্যালি না করে আমরা কোয়েরি ইউজ করে কিভাবে করতে পারি তার একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে। দেখেন, অল্টার টেবল নেম, নিচেরটা হচ্ছে আপনার একটা জেনারেল ফর্মুলা আর কি, যে অল্টার টেবল নেম। সো এখানে দেখলেও সেটা বোঝা যায়। অল্টার টেবল, আবার টিবিএল পার্সন হচ্ছে টেবিলের নেম। তারপর হচ্ছে অ্যাড কনস্ট্রেন্ট, আর এখানে হচ্ছে কনস্ট্যান্টের নেম। এই নামটা আপনি নিজে ডিফাইন করবেন, আপনি চাইলে যে কোনো নাম এখানে দিতে পারেন। সো আমরা যে কনস্ট্যান্টটা দেব সেটা হচ্ছে ফরেন কি কনস্ট্যান্ট, ঠিক আছে, সেজন্য হচ্ছে ফরেন কি। এরপর হচ্ছে জেন্ডার আইডি। এই জেন্ডার আইডি হচ্ছে এই টিবিএল পার্সনের কোন কলামের সাথে আমি ফরেন কিটা অ্যাড করব, এটা হচ্ছে সেই কলামটা। এরপর হচ্ছে রেফারেন্স, টিবিএল জেন্ডার, যে টেবিলের সাথে আমরা রেফারেন্স ক্রিয়েট করব, এবং আইডি, যে ওই টেবিলের কোন আইডি, কোন কলামের সাথে হচ্ছে আমরা রেফারেন্স ক্রিয়েট করব। এটা এই एग्जांपलটা আমরা প্র্যাকটিক্যালি দেখি। তো যেহেতু আমরা অলরেডি একটা ফরেন কি ক্রিয়েট করছি, এটা আমরা ডিলিট করে দেই, এটা আমরা গ্রাফিক্যালি ক্রিয়েট করছি। আমরা হচ্ছে পার্সন টেবিলে করব, পার্সন টেবিলের নাম দিলাম। add constraint, কনস্ট্যান্টের আমরা এটা নাম দেই, সাপোজ টেবিলের নাম, আমরা একটা মিনিংফুল নাম দিলাম। কলামের নাম জাস্ট এফ, যাতে করে এটা একটা কনস্ট্যান্টের নাম বোঝা যায়। আমরা অ্যাড করব হচ্ছে ফরেন কি, আমরা পার্সন টেবিলের জেন্ডার কলামের সাথে অ্যাড করব ফরেন। এরপরে হচ্ছে আমরা রেফারেন্স ক্রিয়েট করব, কোন টেবিলের সাথে রেফারেন্স ক্রিয়েট করব হচ্ছে এই জেন্ডার টেবিলের সাথে। জেন্ডার টেবিলের কোন কলামের সাথে, এই আইডি কলামের সাথে। তো এই হচ্ছে আমাদের সিনট্যাক্স লিখে আমরা কিভাবে ফরেন কি অ্যাড করতেছি তার সিনট্যাক্স আর কি। এক্সিকিউট করি আমরা সিনট্যাক্সটা, কমান্ড কমপ্লিটেড সাকসেসফুলি, জাস্ট এক্সিকিউট করলাম। এখন আমরা এখানে রিফ্রেশ করে দেখি এটা ক্রিয়েট হয়েছে কিনা। কলামে দেখেন সিলভার কি চলে আসছে, আর কি এর মধ্যে আমাদের যে টিবিএল পার্সন আন্ডারস্কোর জেন্ডার আন্ডারস্কোর এফকে আমরা যেভাবে লিখছি সেভাবে। আচ্ছা, এই হচ্ছে এই সেশনটা আমাদের। আচ্ছা, ডিফল্ট কনস্ট্রেন্ট ইন এসকিউএল সার্ভার। ডিফল্ট কনস্ট্রেন্ট নিয়ে আপনাদের কোনো ধারণা আছে?
হ্যাঁ ডিফল্ট না না কনস্ট্যান্ট না নাই বলতেই চলে, আপনি আলোচনা করেন। ওকে আচ্ছা নেক্সটে যাই। Adding a default constraint. A column default can be specified using default constraint. The default constraint is used to insert a default value into a column. আমরা অনেক সময় ডিফল্ট ভ্যালু দেই, যে আমার একটা কলাম আছে এরকম সাপোজ ইন্টিজার টাইপ, কেউ যদি এখানে কিছু এন্ট্রি না দেয় তাহলে আমি 0 বাই ডিফল্ট এখানে ইনপুট দেব বা 1 বাই ডিফল্ট ইনপুট, এটা হতে পারে। তো সেটাই হচ্ছে আসলে ডিফল্ট কনস্ট্যান্টের কাজ। The default value will be added to all new records if no other value is specified including. তো যে কথাটা আমরা এরকম বললাম যে আমরা যদি এখানে কোনো ভ্যালু প্রোভাইড না করি অথবা আমরা যদি এখানে নাল প্রোভাইড করি সেক্ষেত্রে ওই ডিফল্ট ভ্যালুটা হচ্ছে ইনসার্ট হবে। এটাই হচ্ছে ডিফল্ট কনস্ট্যান্টের কাজ। তো altering an existing column to add a default constant, আমরা একটা এক্সিস্টিং কলামে হচ্ছে ডিফল্ট কনস্ট্যান্ট অ্যাড করব, সেক্ষেত্রে আমাদের একটা কলাম অল্টার করতে হবে আর কি। তো এইখানে দেখেন দুইটা এক্সাম্পল দেওয়া আছে। প্রথমটা হচ্ছে এটা একটা জেনারেল একটা দেওয়া আছে, একটা স্ট্রাকচার দেওয়া আছে, অল্টার টেবল টেবল নেম, অ্যাড কনস্ট্যান্ট কনস্ট্যান্ট নেম। আমরা কনস্ট্যান্ট অ্যাড করব, কনস্ট্যান্টের নাম দেব, আর কি ধরনের কনস্ট্যান্ট হবে এটা ডিফল্ট কনস্ট্যান্ট হবে। আর ডিফল্ট ভ্যালু কি যাবে সেটা ফর দিয়ে হচ্ছে আমরা কোন কলামে হচ্ছে এই ডিফল্ট ভ্যালুটা প্রোভাইড করব সেটা এক্সিস্টিং কলাম নেম, ঠিক আছে। তো নিচে দেখেন টিবিএল পারসন টেবিলে হচ্ছে এটা করা হয়েছে, অল্টার টেবল টেবল পারসন টিবিএল পারসন অ্যাড কনস্ট্যান্ট কনস্ট্যান্ট নেম দেওয়া হয়েছে ডিফল্ট, ডিফল্ট হচ্ছে 1 যাবে ফর জেন্ডার। আমাদের যদি জেন্ডার একটা কলাম আমাদের এখানে আছে, সেখানে হচ্ছে আমরা এই জেন্ডার আইডিটা যদি কেউ না দেয় সেই ক্ষেত্রে আমরা হচ্ছে 1 প্রোভাইড করব। সো এটা হচ্ছে আমাদের ডিফল্ট কনস্ট্যান্ট ক্রিয়েট হলো। এটা আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি। সাদুর ভাই, জি বলেন। ভাইয়া একটু সরি, আমি বেরোয় যাচ্ছি তো রাস্তার মধ্যে, আমি এখনো বসতে পারলাম না ক্লাসে, খুব দুঃখিত। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি ভিডিওটা একটু দেখেন। হ্যাঁ ওকে, থ্যাংক ইউ। ওকে আল্লাহ হাফেজ। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা পারসন টেবিলে হচ্ছে আমার ডিফল্ট কনস্ট্যান্টটা থাকবে। এখানে আমরা একটা নাম দেব কনস্ট্যান্টের, আমি জাস্ট এটা মিনিংফুল করার জন্য নামটা এইভাবে লিখতেছি। নাম দিলাম, আর কনস্ট্যান্টের টাইপ হবে ডিফল্ট। ডিফল্ট কনস্ট্যান্ট, এইখানে আমার যে ভ্যালুটা যাবে সাপোজ 1 দিলাম, ফর আমার কলামের নাম হচ্ছে জেন্ডার। এখানে একটু খেয়াল করেন টেবিলের নাম হচ্ছে টিবিএল পারসন, এই টেবিলটা, আর যেই কলামে আমি করব সেই কলামটা হচ্ছে জেন্ডার কলাম। সরি, টিবিএল পারসন টেবিলেরই জেন্ডার কলাম। এখন আমি গো দিই, দ্যাট ইজ স্টেটমেন্ট ক্লোজ, এক্সিকিউট করতেছি, এক্সিকিউট। দ্যাট মিন্স আমার ডিফল্ট কনস্ট্যান্ট ক্রিয়েট করা কমপ্লিট। আমি একটু চেক করে দেখি এটা ক্রিয়েট হইল কিনা। এই যে কনস্ট্যান্ট দেখেন টিবিএল পারসন জেন্ডার ডিফল্ট, আমি যে নামটা দিছি সেটাই। দ্যাট মিন্স আবার ডিফল্ট কনস্ট্যান্টটা ক্রিয়েট হয়ে গেল। স্লাইডে যাই।
তো আমরা এই কোডটাই এক্সিকিউট করলাম এবং আমাদের ডিফল্ট কনস্ট্যান্ট ক্রিয়েট কমপ্লিট হচ্ছে। নেক্সটে যাই। আচ্ছা, অ্যাডিং নিউ কলাম উইথ ডিফল্ট ভ্যালু। আচ্ছা, এটাই তো আমরা দেখতেছি। অল্টার টেবিল, টেবিল পারসন, অ্যাড জেন্ডার আইডি। আচ্ছা, এতক্ষণ আমরা দেখছি যে এক্সিস্টিং কলামে হচ্ছে ডিফল্ট ভ্যালু কিভাবে অ্যাড করা যায়। এখন আমরা দেখবো যে নিউ কলামে কিভাবে ডিফল্ট ভ্যালু অ্যাড করা যায়। মানে একটা টেবিলে আমি একটা নতুন কলামও অ্যাড করব, প্লাস সেখানে আমি ডিফল্ট ভ্যালুও দেব। সো এই এক্সাম্পলটা আমরা এখন ট্রাই করি। এখানে প্রথম দেখেন, এই যে ফার্স্ট যে এক্সাম্পলটা এখানে যেটা আছে, এটা হচ্ছে একটা জেনারেল স্ট্রাকচার। একটা নতুন কিভাবে হচ্ছে একটা নতুন কলাম অ্যাড করা যায় এবং সেটাকে কিভাবে হচ্ছে আপনি ডিফল্ট ভ্যালু কিভাবে অ্যাড করতে পারেন। আর নিচে যেটা আছে সেটা হচ্ছে আপনার মানে প্র্যাকটিক্যালি আমাদের একটা এক্সাম্পল, যেমন অল্টার টেবিল, টেবিল নেম। এখানে টেবিল নেমটা আছে অ্যাড। অ্যাড দিয়ে হচ্ছে আমরা কি করতেছি, এখানে অ্যাকচুয়ালি আমরা একটা কলাম অ্যাড করতেছি। আমার কলামের নাম হচ্ছে জেন্ডার আইডি। তার টাইপ বার্কার 50 নট নাল। দ্যাট মিনস এই কলামে কোনো নাল ভ্যালু অ্যাড হবে না বা ইনসার্ট হবে না। দেন হচ্ছে কনস্ট্রেন্ট। কনস্ট্যান্টের নাম দিলাম ডিফল্ট জেন্ডার আইডি, এটা হচ্ছে কনস্ট্যান্টের নাম, আর ডিফল্ট ভ্যালু যা হবে সেটা। তো এটা আমরা প্র্যাকটিক্যালি দেখি। অল্টার টেবল, টেবল নেম দিলাম অ্যাড। আমরা কি অ্যাড করব, আমরা অ্যাকচুয়ালি একটা কলাম অ্যাড করব। তো আমার এখানে জেন্ডার কলাম আছে, আমি এখন জেন্ডার আইডি এই নামে একটা কলাম অ্যাড করি। যেহেতু একটা আছে আমি আরেকটা অ্যাড করি, অথবা অ্যাড্রেস দিতে পারি। অ্যাড্রেস এটা একটা কিওয়ার্ড, যার জন্য এটা গ্রে হয়ে গেল। আমি মাই অ্যাড্রেস দিই, মাই অ্যাড্রেস। মাই অ্যাড্রেস নামের আমার একটা কলাম অ্যাড করব আমি। এটা টাইপ হবে বার্কার 500 দেই, অ্যাড্রেস একটু বড় হয়। আর কেউ যদি নাল দেয় আমরা নাল অ্যাকসেপ্ট করব অ্যাড্রেস, বা আমি নট নাল দিতে পারি। আমরা নাল অ্যাকসেপ্ট করবো না, অ্যাড্রেস দিতেই হবে। এরপরে হচ্ছে কনস্ট্যান্ট অ্যাড করব। কনস্ট্যান্টের একটা নাম দেই। কনস্ট্যান্টের নামগুলি সাধারণত এরকম হয়, টেবিলের নাম কলামের নাম মিলে একটা নাম হয়। এই একটা নাম দিলাম। তো এখানে আমরা ডিফল্ট ভ্যালু অ্যাড করব। ডিফল্ট ভ্যালু সাপোজ দিলাম নো অ্যাড্রেস। কেউ যদি অ্যাড্রেস প্রোভাইড না করে তাইলে নো অ্যাড্রেস এই ভ্যালুটা যাবে। কমপ্লিটেড সাকসেসফুলি। এখন আমরা চেক করে দেখবো আমার এই একটা নতুন কলাম এখানে অ্যাড হয়েছে কিনা, কারণ আগে আমার 4টা কলাম ছিল, এখন আরো একটা নতুন অ্যাড করলাম উইথ ডিফল্ট ভ্যালু। কলাম চেক করি, এই যে দেখেন মাই অ্যাড্রেস বার্কার 500, যেটা হচ্ছে আমরা যে বার্কার 500 দিছিলাম, নট নাল, আমরা নট নাল দিছিলাম। সো আমার কলাম অ্যাড হয়ে গেছে। কনস্ট্যান্ট অ্যাড হয়েছে কিনা দেখেন, টিবিএল পারসন মাই অ্যাড্রেস ডিফল্ট। সো আমার কনস্ট্যান্টও অ্যাড হয়েছে। সো এট এ টাইম আমি একটা কলামও অ্যাড করলাম উইথ কনস্ট্যান্ট। কনস্ট্যান্টের সাথে হচ্ছে আমি একটা কলাম। তো এটা হচ্ছে আমরা এই এক্সাম্পলটা এতক্ষণ দেখলাম। আচ্ছা, ইনসার্ট ভ্যালু ইউজিং ডিফল্ট কনস্ট্যান্ট। আমরা আমাদের ওই টেবিলগুলিতে এখন
হ্যাঁ, শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। আচ্ছা, কে যেন মনোজদার কথা আমি বুঝতেছি না, আপনার কথা খুব আস্তে আসতেছে। শুনতে পাচ্ছি কিন্তু খুব কম, শব্দটা খুব কম আসতেছে। আচ্ছা, যে জিনিসটা যে কনস্ট্যান্টের আগে হ্যাঁ, এবারে অ্যাড কথাটা বসানো লাগছে, এবারে অ্যাড বসানো লাগলো না কেন? আমরা তো এখানে অ্যাড করতেছি এটা কলাম অ্যাড করছি। পরে কনস্ট্যান্ট লাগে আগের যে কনস্ট্যান্ট করছিলেন তখন আগের বারে এটা এই সিনট্যাক্সটা তো এসকিউএল সার্ভারের সিনট্যাক্স, ঠিক আছে? তো এই রুলসটা আপনাকে ফলো করতে হবে। আপনি যখন হচ্ছে একটা কলাম অ্যাড করবেন, পাশাপাশি একই সাথে হচ্ছে একটা কনস্ট্যান্টও অ্যাড করবেন, তখন আপনি কি একবারই আপনি একবারই প্রোভাইড করতেছেন। হ্যাঁ, এটা হচ্ছে আপনি এট এ টাইম একটা কলাম প্লাস হচ্ছে একটা কনস্ট্যান্ট অ্যাড করতেছেন, বুঝতে পারছেন? যার জন্য আপনি একবারই আপনি এখানে লিখছেন আর কি। আর এটা হচ্ছে এসকিউএল সার্ভারের রুলস, এটা আমরা চেঞ্জ করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা হচ্ছে ডাটা ইনসার্ট করবো। যেহেতু আমরা ওইখানে ডিফল্ট ভ্যালু দিয়ে আসছি, মানে ডিফল্ট কনস্ট্যান্টের মাধ্যমে আমরা ডিফল্ট ভ্যালু সেট করেছি, সো আমরা ইনসার্ট করে দেখবো যে আসলে ঘটনাটা কি হবে। তো প্রথমে হচ্ছে আমরা জেন্ডার টেবিলে কিছু ভ্যালু অ্যাড করি। জেন্ডার, সাপোজ 1, female, 3, জাস্ট এই স্যাম্পল কিছু ডাটা এখানে এন্ট্রি দিলাম। আচ্ছা, ফিমেল বানানটা ঠিক করে দেন একটু। ও আচ্ছা, ফিমেল মিনিংফুল। ডাটা তো ভেঙে গেছে। আচ্ছা, ফিমেল পারসন, পার্সনের একটা আইডি দিলাম, পার্সনের নেম দিলাম সালাম, পার্সনের ইমেল, তারপরে হচ্ছে পার্সনের জেন্ডার। জেন্ডার যাবে হচ্ছে এটা একটা দিলাম। প্রথমটাতে আমরা জেন্ডার দিলামই না, ঠিক আছে? সেক্ষেত্রে আমাকে কলামের নাম ডিফাইন করতে হবে। এখানে একটা ব্যাপার আছে, আপনি যখন সবগুলি কলামের ভ্যালু প্রোভাইড করবেন তখন কলামের নাম ডিফাইন নাও করলেও হয়। আইডি, নেম, এই তিনটা আমি দিচ্ছি, ঠিক আছে? আর নিচেরটাতে আমি সবগুলি দিলাম, আমি জাস্ট এখানে দিলাম 2, ফিমেল হবে, এটা সালমা হয়ে গেল, ঠিক আছে? এই তো আমরা আসলে দেখতে চাচ্ছি যে ওই যে আমরা দিয়ে আসছি, যেহেতু আমরা দিয়ে আসছি যে আমরা আমাদের ডিফল্ট কনস্ট্যান্ট গুলি দিয়ে আসছি, যে সেখানে হচ্ছে আমরা যদি কোনো ভ্যালু ইনসার্ট নাও দেই সে ডিফল্ট ভ্যালু ইনসার্ট করবে। তো সেটাই আমরা এখন চেক করবো আর কি। তো আমরা এখানে অ্যাড্রেসও দিতে হবে, তাইলে জাস্ট নিউ অ্যাড্রেস। আমরা দুইটা ভ্যালু আমরা
ইনসার্ট দেই। আচ্ছা, ভায়োলেশন অফ প্রাইমারি কি কনস্ট্রেন্ট, ট্রিভিয়াল পারসন ক্যান নট ইনসার্ট ডুপ্লিকেট কি। আচ্ছা, যেহেতু আমরা এখানে প্রাইমারি কি দিয়ে আসছি, দেখেন আমি ভুল করছি, আইডি সেম দিছেন, সেম আইডি দিচ্ছি। হ্যাঁ, দুইটা আইডি সেম দিতে পারবে না, কারণ হচ্ছে আমার এটা তো প্রাইমারি। তো এখন আমি চেক করব ভ্যালুগুলি যেগুলি হচ্ছে আমি ইনসার্ট দিয়ে আসছি। ট্রিভিয়াল পারসনটা দেখি। আচ্ছা, প্রথমে হচ্ছে আমার সালাম। হ্যাঁ, সালামে হচ্ছে আমি কিন্তু দেখেন আইডি দিছি, তারপরে নেম দিছি, ইমেল দিছি, কিন্তু আমি এখানে কোনো জেন্ডারও প্রোভাইড করি নাই বা অ্যাড্রেসও প্রোভাইড করি নাই। দুইটা ভ্যালু কিন্তু আমি ইনসার্ট করিনি, তো সে অটোমেটিক্যালি ইনসার্ট পেয়ে গেছে 1 নিয়ে নিছে, 1 নিয়ে নিছে, জেন্ডার 1 নিয়ে নিছে। আর হচ্ছে নো অ্যাড্রেস, যেটা হচ্ছে আমি কনস্ট্যান্টের মাধ্যমে প্রোভাইড করছিলাম ওটা। আমার কনস্ট্যান্ট গুলি এখনো আছে। প্রথমে হচ্ছে এই যে ডিফল্ট 1 জেন্ডার কলামে যাচ্ছে, আর নো অ্যাড্রেস যাচ্ছে হচ্ছে আমার এই যে মাই অ্যাড্রেস কলামে যাচ্ছে। সো এই জিনিসটাই, দ্যাট মিন্স আমরা এখান থেকে ক্লিয়ার হইলাম যে আমার ডিফল্ট কনস্ট্যান্ট গুলি কাজ করতেছে, এইটুকু। সো ইনসার্ট ভ্যালু ইউজিং ডিফল্ট কনস্ট্যান্ট, এই জিনিসটা আমরা চেক করলাম এবং আমরা এটা বুঝতে পারবো। তো এটুকুর মধ্যে কারো কোনো কনফিউশন আছে বা কোনো কোশ্চেন আছে? শুনতে পাচ্ছেন আমাকে? না, হ্যাঁ শুনতে পাচ্ছি তো, আমার নাই আর কি। আচ্ছা আচ্ছা, কনস্ট্যান্ট কেন ব্যবহার করা হয় ওটা যদি আরেকটু বলতেন। আচ্ছা, তো কনস্ট্যান্টের আসলে ডিফারেন্ট টাইপ আছে। আমরা এখন যেটা নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে ডিফল্ট কনস্ট্যান্ট। তো ডিফল্ট কনস্ট্যান্ট আপনি, আমাদের অনেক সময় এরকম ইস্যু আসে যে আমরা একটা ফিল্ডে ভ্যালু যদি কেউ না দেয়, তাইলে আমার ডিফল্ট একটা ভ্যালু আমরা এখানে ইনসার্ট করে দিই। সাপোজ আপনি হয়তো একটা ইন্টিজার একটা ফিল্ড, বা এটা যাই হোক, যে কোনো একটা ফিল্ড হতে পারে। যেমন আমরা এখানে জেন্ডার একটা ফিল্ড আমার এখানে আছে। ফিল্ড বলতে আমি কলামকে বোঝাচ্ছি, জেন্ডার একটা কলাম আছে। আমি চাচ্ছি যে কেউ যদি জেন্ডার প্রোভাইড না করে, তো ডিফল্ট আমার এখানে 1 বসে যাবে। এটা আসলে জেন্ডার কলামের জন্য এটা অ্যাপ্রোপ্রিয়েট হয় না। যেমন আমি অ্যাড্রেস কলামটা দিলাম যে মাই অ্যাড্রেস, কেউ যদি অ্যাড্রেস প্রোভাইড না করে তাহলে নো অ্যাড্রেস বসে যাবে। এটা আপনি যখন হচ্ছে ডাটাবেস ডিজাইন করবেন বা অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করবেন, তখন আপনার এরকম সিচুয়েশন আসতে পারে যে ইউজার যদি এখানে কোনো ভ্যালু ইনসার্ট না দেয় বা কোনো ভ্যালু প্রোভাইড না করে, তাইলে আপনি ডিফল্ট একটা ভ্যালু বসিয়ে দিবেন, সেটা আপনার ডিমান্ড অনুযায়ী। সেটা কি হইতে পারে, এটা ঠিক ওই সিচুয়েশনে আপনি বুঝতে পারবেন যে আপনার ওই কি ভ্যালু দেওয়া লাগতে পারে। ওই ডিমান্ডটা যখন ক্রিয়েট হবে, আপনি তখনই হচ্ছে ডিফল্ট কনস্ট্যান্ট ইউজ করবেন, আদারওয়াইজ দরকার নেই। যদি প্রয়োজন হয় তাইলে আপনি ডিফল্ট কনস্ট্যান্ট ব্যবহার করবেন, আদারওয়াইজ দরকার নেই। অ্যান্সারটা কি ক্লিয়ার হয়েছে? জি ভাইয়া। আচ্ছা, তো আশা করি বোঝা গেছে পুরো বিষয়টা। ডিফল্ট কনস্ট্যান্ট ইন এসকিউএল সার্ভার, এটা আমরা দেখলাম। তো আজকে তাইলে এই পর্যন্তই রাখি, কি বলেন আপনারা? প্রায় 11টা বাজে। হ্যাঁ স্যার। আচ্ছা।